আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের ক্লাস শুরু করব কিছুক্ষণের ভিতরে। নতুন টপিকে যাব। তবে নতুন টপিকে যাওয়ার আগে খানিকটা রিভিউ করে নেওয়া যায় প্রিভিয়াস ক্লাস থেকে। প্রিভিয়াস ক্লাস যেটা ছিল পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস, ডায়োডস এন্ড ট্রানজিস্টরস। সো ওই বিষয়ে আমাদের ডিটেইল ডিসকাশন করলাম আমরা বেশ কয়েক লেকচার জুড়ে। তো যখন পাওয়ার ইলেকট্রনিক্স টপিকটা শুরু করলাম তখনই আমরা জেনে গেছি যে আমাদের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো মূলত সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এবং এই সুইচিং ডিভাইসগুলো তিন ধরনের। একটাকে বলা হচ্ছে উইদাউট এনি কন্ট্রোল, এক্সাম্পল ছিল ডায়োড। তারপর হচ্ছে কন্ট্রোল থাকবে বাট হাফ কন্ট্রোল, দ্যাট মিনস তুমি শুধু টার্ন অন করতে পারবা বাট ইউ ক্যানট টার্ন ইট অফ। টার্ন অফ করার জন্য পাওয়ার সিগন্যালের হেল্প লাগবে, কন্ট্রোল সিগন্যাল দিয়ে কাজ চলবে না, অফ করা যাবে না। সো দ্যাট ওয়াজ হাফ কন্ট্রোল সুইচ। এক্সাম্পল ছিল সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আর একদম লাস্ট যে গ্রুপটা ছিল সেটা হচ্ছে ফুললি কন্ট্রোল ডিভাইস, যেখানে তুমি কন্ট্রোল সিগন্যাল ব্যবহার করে সুইচকে অন এবং অফ দুটোই করতে পারো। তো এর মধ্যে উইদাউট এনি কন্ট্রোল আর ফুল কন্ট্রোল, এই দুটো ডিভাইসের এক্সাম্পল গুলো ডিটেইল আমরা দেখে আসছি গত কয়েকটা লেকচারে। তো আজকের লেকচার যেটা হবে, আজকের লেকচার হচ্ছে থাইরিস্টার নিয়ে। এবং থাইরিস্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেম্বারটা, থাইরিস্টার আসলে যেটা বলে আসছি যে একটা লার্জ ফ্যামিলি অফ ডিভাইসেস। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এসসিআর। তো এই ডিভাইসটা হচ্ছে হাফ কন্ট্রোল ডিভাইস। হ্যাঁ, হাফ কন্ট্রোল সুইচ। কেন হাফ কন্ট্রোল সুইচ? কারণ একে আমরা কন্ট্রোল সিগন্যাল বা গেট সিগন্যাল দিয়ে টার্ন অন করতে পারি, বাট একে টার্ন অফ করার জন্য আমার পাওয়ার সাইকেলে পাওয়ার সাপ্লাইতে রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে হয়, আদারওয়াইজ সে অফ হয় না। মানে কন্ট্রোল সিগন্যাল গেটে কোনো সিগন্যাল দিয়ে একে অফ করা সম্ভব না। তো এই কারণে এটাকে হাফ কন্ট্রোল সুইচ বলা হয়। যদিও থাইরিস্টার ফ্যামিলির মধ্যে ফুল কন্ট্রোল সুইচের এক্সাম্পল কিন্তু আছে, দেখানো যায়। যেমন জিটিও, গেট টার্ন অফ থাইরিস্টার, যেটা সেটা ওটা কিন্তু তোমার ফুল কন্ট্রোল ডিভাইস। সে কিন্তু থাইরিস্টার ফ্যামিলির মধ্যেই থাকে, বাট দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ডিভাইস, ফুল কন্ট্রোল ডিভাইস। সো আমরা ওই জিটিও নিয়ে ডিসকাশনে এখন না, জিটিও নিয়ে ডিসকাশন আরো পরে যাব। আমরা শুরু করব তাহলে হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার দিয়ে, যেটা কিনা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো যেগুলো নিয়ে ডিসকাশনে যাব সেগুলো হচ্ছে এরকম যে স্ট্রাকচার এন্ড সিম্বল অফ এসসিআর, দেন টার্ন অন টেকনিক্স, ভিআই ক্যারেক্টারিস্টিক্স প্লট, some switching characteristics, protection circuits, and eventually we need to know how to turn it off. So we will learn some turn off techniques, which is known as commutation, and the circuits used for turning off SCR. So those are commutation circuits. And finally, classification of thyristors. So we would like to learn about few different members of thyristor family, starting from fast SCR, triac, GTO, and so on. So these are our planned discussions. So we start with structure and symbol of SCR. Okay, the very first topic is structure and symbol of SCR. আমরা যারা ল্যাব করে আসছি, অলরেডি ল্যাব করে আসছি মানে আমরা অনলাইন ল্যাব করতেছি এখন যদিও, বাট ওই ল্যাবের মধ্যে যে ডিসকাশন গুলো হয়েছে সেই ডিসকাশনে অলরেডি বলা হচ্ছে যে এসসিআর জিনিসটা কি। তো যাই হোক, আমরা ল্যাবের রেফারেন্স এখানে টানবো না, আমরা আমাদের নিজেদের মতো এখানে থিওরি ক্লাসে ডিটেইল ডিসকাশনেই যাব। সো ডিটেইল ডিসকাশনে গেলে এসসিআর এর সিম্বলটা দেখা যাক। এসসিআর এর সিম্বলটা দিস ইজ ভেরি ক্লোজ টু হোয়াট উই হ্যাড উইথ ডায়োড। ওকে, ডায়োডের ক্ষেত্রে সিম্বলটা কেমন ছিল? ডায়োডের ক্ষেত্রে সিম্বলটা ছিল দেখতে এরকম। ওকে, ডায়োডের টার্মিনাল ছিল জাস্ট দুটা, একটা টার্মিনালের নাম ছিল অ্যানোড আর একটা টার্মিনালের নাম ছিল ক্যাথোড। ওকে, সো এই ছিল ডায়োডের সিম্বল। সো আমরা যখন এসসিআর ড্র করলাম, এসসিআর এর সিম্বলের মধ্যে দেখা যাচ্ছে একটা থার্ড টার্মিনাল প্রেজেন্ট, যেটাকে আমি বললাম কন্ট্রোল টার্মিনাল, কন্ট্রোল পারপাসে তৈরি করা টার্মিনাল। এবং এই টার্মিনালটার নাম হচ্ছে গেট। তার মানে আমরা যদি গেট সিগন্যাল দেই তাহলে ডিভাইসটা অন হবে, যেহেতু এটা হাফ কন্ট্রোল সুইচ। কাজেই আমি যদি গেটে একটা পালস দেই বা গেট সিগন্যাল দেই, কন্ট্রোল সিগন্যাল দেই, সেক্ষেত্রে ডিভাইসটা অন হবে। আচ্ছা, তাহলে এর ইনার স্ট্রাকচারটা দেখতে কিরকম? ডায়োডের ইনার স্ট্রাকচারটা ছিল কিন্তু খুব সিম্পল। সেটা কিরকম ছিল? পি এবং এন জাংশন, পি এবং এন এর লেয়ার। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ সিম্পল জাংশন। হ্যাঁ, সো জাংশনটা যখন ক্রিয়েট করতেছিল, আমরা যদি ডায়োডের ক্ষেত্রে চিন্তা করি, ডায়োডের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন ছিল? ডায়োডের ক্ষেত্রে ছিল এরকম একটা পিএন জাংশন, সিম্পল পিএন জাংশন। এখানে তেমন কোনো কমপ্লেক্সিটি ছিল না, আমরা যেটা বলবো। সো দ্যাট ওয়াজ ডায়োড। সরি, এক পাশে ছিল পি লেয়ার, এক পাশে ছিল এন লেয়ার, এন্ড দ্যাট ওয়াজ ডায়োড। সো এই টার্মিনালকে আমি বলে আসছি অ্যানোড, এই টার্মিনালকে বলে আসছি ক্যাথোড। একদমই সিম্পল স্ট্রাকচার। আচ্ছা, এসসিআর এর ক্ষেত্রে স্ট্রাকচারটা এতটা সিম্পল না। এসসিআর এর ক্ষেত্রে এই লেয়ারের সংখ্যা হচ্ছে 4। ওকে, সো আমরা যদি লেয়ার গুলো দেখি, এখানে আমরা লেয়ার গুলো দেখতে পাচ্ছি। ফার্স্টে পি লেয়ার, দেন এন লেয়ার, দেন অ্যানাদার পি লেয়ার,
and finally another n layer. ওকে, সো এরকম চারটা লেয়ার এখানে ফর্ম হচ্ছে। চারটা লেয়ার যেখানে আছে সেখানে জাংশন হবে তিনটা স্বাভাবিকভাবেই। সো জাংশন 1, জাংশন 2 এবং জাংশন 3। এখন তুমি যখন একটা ডায়োডকে অন করছো তখন কিভাবে অন করছো? একটা ডায়োডকে অন করার সময় আমরা অ্যানোডে পজিটিভ দিয়ে রাখছিলাম এবং ক্যাথোডে নেগেটিভ দিয়ে রাখছিলাম। সো ফলাফল কি ছিল? এখানে কোনো ডিপ্লেশন রিজন থাকতো না, এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যেত এবং কারেন্ট এই ডিরেকশনে কন্ডাক্ট করতো। এখন এই কাজটা করে আমি একটা এসসিআর কে অন করতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, তাহলে এসসিআর কে অন করার চেষ্টা করবো আমরা ডায়োডের কায়দায়। তাহলে কি করলাম? অ্যানোডে আমরা একটা পজিটিভ ভোল্টেজ দিলাম, অ্যানোডে ধরুন একটা পজিটিভ ভোল্টেজ দিলাম, ক্যাথোডে একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম। ওকে, এইবার দেখা যাক এর ইনার জাংশন গুলোর অবস্থা কি দাঁড়ায়, কেউ ফরওয়ার্ড বায়াস হয় কিনা অথবা কেউ রিভার্স বায়াস হয়ে যায় কিনা সেটা একটু দেখা যাক। ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি যখন অ্যানোডে পজিটিভ দিচ্ছ, দিস পি ইজ গেটিং মোর পজিটিভ ভোল্টেজ কম্পেয়ার টু এন। সো ফলাফল হচ্ছে জাংশন 1 কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। একদম নিচের জাংশনের দিকে তাকাও, দিস এন is more negative because you are applying negative on cathode terminal. So this N is more negative in comparison to this P. Okay, so এই junction 3 টাও কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। তার মানে জাংশন 1 এবং জাংশন 3 এক্সট্রিম পজিশনে যে জাংশন দুটো আছে, জাংশন 1 এবং জাংশন 3, তারা কিন্তু ফরওয়ার্ড বায়াসড। However জাংশন 2 এর দিকে তুমি যখন তাকাবা তখন দেখবা this N is more positive compared to this P. এবং এর ফলাফল কি? এর ফলাফল যেটা হচ্ছে জাংশন 2 কিন্তু ফরওয়ার্ড বায়াস হতে পারলো না, জাংশন 2 কিন্তু রিভার্স বায়াস রয়ে গেল। আচ্ছা, তাহলে কারেন্ট যখন এর ভিতর দিয়ে ফ্লো করতে চাইবে, ধরো অ্যানোড থেকে ক্যাথোড পর্যন্ত কারেন্ট একটা ফ্লো করতে চাইবে, তখন সে দেখবে তার সামনে প্রথমে একটা ফরওয়ার্ড বায়াস, সো কারেন্ট ফ্লোতে কোনো সমস্যা নাই, কারেন্ট ফ্লো করলো। জে3 দিকে তো যদি তাকাই, এখানেও কারেন্ট ফ্লো করতে কোনো সমস্যা নেই কারণ এটা ফরওয়ার্ড বায়াস। কিন্তু কারেন্ট যেখানে বাধা পাচ্ছে সেটা হচ্ছে জে2 কিন্তু রিভার্স বায়াস হয়ে আছে। তার মানে এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করে আছে, এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করে আছে এবং এই ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করে থাকার কারণে কিন্তু কোনো রকম কারেন্ট ডিভাইসের মধ্যে দিয়ে ফ্লো করবে না। তার মানে ডায়োডকে আমরা যেভাবে অন করে আসছি, যে আমরা অ্যানোডে পজিটিভ দিলাম, ক্যাথোডে নেগেটিভ দিলাম এবং আমি এক্সপেক্ট করলাম এটা অন হয়ে যাবে, এটা কিন্তু সেভাবে অন হবে না। হ্যাঁ, এসসিআর চট করে এভাবে অন হবে না। তার মানে এসসিআর কে অন করার জন্য নিশ্চয়ই কিছু টেকনিক থাকবে, যে টেকনিকের মাধ্যমে আমি ডিভাইসটাকে অন করব। সো আমরা টেকনিকগুলো একটু শিখি, যে এসসিআর কে অন করার জন্য টেকনিকগুলো কি কি সেটা একটু দেখা যাক। আমরা টেকনিকগুলোতে যাচ্ছি। এসসিআর কে অন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা টেকনিক। এসসিআর কে অন করার জন্য আমরা 5টা টেকনিক দেখতে পাচ্ছি। এই 5টা টেকনিক কি কি? থার্মাল, তারপরে হচ্ছে লাইট, তারপরে হাই ভোল্টেজ, তারপরে হাই ডিভিডিটি এন্ড ফাইনালি গেট কারেন্ট। আচ্ছা, ইন্টারেস্টিংলি এই 5টার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে লাস্ট যে টেকনিকটা উল্লেখ করা হলো সেটা, গেট কারেন্ট। আমরা নরমালি গেট কারেন্ট অ্যাপ্লাই করি, একটা এসসিআর কে অন করি, কিন্তু তার সত্ত্বেও আমার বাকিগুলো জানতে হবে যে অন্যান্য টেকনিকগুলো কি, অন্যান্য কি কি কায়দায় আমি একটা এসসিআর কে অন করতে পারি, সেগুলো একটু জানা যাক। একটা একটা করে আসি আমরা। সো প্রথমে আসি আমরা থার্মালে। থার্মালটা কি? থার্মালটা হচ্ছে তুমি টেম্পারেচার বাড়াও। টেম্পারেচার বাড়ালে পরে কি হবে? টেম্পারেচার বাড়ালে পরে যেটা হয় আমরা আগেও দেখে আসছি, সেমিকন্ডাক্টরের মধ্যে তুমি যখন টেম্পারেচার বাড়াও তখন বন্ড ভাঙতে থাকে, এবং বন্ড ভাঙতে থাকে মানে হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হতে থাকে। সো ইলেকট্রন হোল পেয়ার যখন জেনারেট হচ্ছে, ক্যারিয়ারের সংখ্যা যখন বাড়তেছে, তখন সেই ক্যারিয়ারের সংখ্যা বেড়ে যাওয়া মানে হচ্ছে ডিভাইসের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে ডিভাইসটা আসলে টার্ন অন হয়ে যাবে। সো এই যে টেম্পারেচার বাড়ায় যে একটা ডিভাইসকে অন করলাম, বুঝাই যাচ্ছে এটা খুব একটা ভালো কিছু না। মানে আমরা এই প্রসেস আসলে কখনোই যাব না, বারবার আমরা হিটেড করে একটা ডিভাইসকে অন করব না, এটাই স্বাভাবিক। সো থার্মাল ইজ ডেফিনেটলি ওয়ান ওয়ে, increasing temperature is definitely one technique to turn on an SCR, but this is not a preferred technique. হ্যাঁ, এটা আমরা কখনোই আসলে ফলো করব না, দিস ইজ ইউজুয়ালি অ্যাভয়েডেড। আচ্ছা, এর পরের টেকনিকে যাওয়া যাক। এর পরের টেকনিকে বলা হচ্ছে লাইটের কথা। আচ্ছা, এই লাইটের যে টেকনিকটা, এটা আসলে অ্যাপ্লিকেবল হচ্ছে খুব অল্প কিছু এসসিআর এর জন্য। সেগুলো কোন এসসিআর? সেই এসসিআর গুলোকে বলা হয় LASCR। LASCRটা কি? লাইট অ্যাক্টিভেটেড এসসিআর। এদের ক্ষেত্রে কি হয়, এদের গেট টার্মিনালটা ইউজুয়ালি এক্সপোজড থাকে লাইটের দিকে, এবং আমি যখন গেটে লাইট ফেলি তখন কি হয়, ডিভাইসটা অন হয়ে যায়। সো গেটে তুমি যেমন গেট পালস দিয়ে একটা এসসিআর অন করতে পারো, ঠিক তেমনি যেগুলো ফটো সেন্সিটিভ এসসিআর বা লাইট অ্যাক্টিভেটেড এসসিআর, তাদের ক্ষেত্রে গেট টার্মিনালটা এক্সপোজ থাকবে এবং ওই গেটে আমরা লাইট ফেললে পরে তখন ডিভাইসটা অন হয়ে যাবে, কারণ ওই ফোটনটা আসলে ইভেন্চুয়ালি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে এবং ফলাফল হচ্ছে যে ডিভাইসটা তখন অন হয়ে যাবে। তাহলে এটা সমস্ত এসসিআর এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তার মানে ল্যাবে তোমরা নরমালি যে এসসিআর গুলো নিয়ে কাজ করো, সেই এসসিআর গুলোর উপর যতই লাইট ফেলো না কেন কোনো লাভ হবে না, এটা কখনোই অন হবে না।
এটা শুধুমাত্র লাইট অ্যাক্টিভেটেড এসসিআর ওই গ্রুপটার জন্য অ্যাপ্লিকেবল। সো এটাও লিমিটেড খুব অল্প কিছু এসসিআর এর জন্য। এর পরের ক্লাসিফিকেশনটাতে আমরা যাই হাই ভোল্টেজ। সো হাই ভোল্টেজের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা অনেক হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে একটা এসসিআর কে অন করে ফেললাম, সেটা কিরকম হাই। আচ্ছা এটা একটু দেখা যাক, আমরা একটু প্রিভিয়াস স্লাইডে ফিরে যাই। এই স্লাইডটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের যেই জাংশন গুলো ছিল সেই জাংশন গুলোর দিকে একটু তাকাও। জাংশন 1 তো অলরেডি ফরওয়ার্ড বায়াস ছিল, জাংশন 2 ছিল রিভার্স বায়াস এবং জাংশন 3 ছিল ফরওয়ার্ড বায়াস। ওকে, সো প্রবলেম হচ্ছে আসলে জাংশন 2 কে নিয়ে। সো জাংশন 2 কে নিয়ে যেহেতু প্রবলেম, কি করা যায়? জাংশন 2 তে কি অবস্থাতে আছে? জাংশন 2 টা আছে হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে। সো রিভার্স বায়াস কন্ডিশনে যদি থাকে একটা জাংশন পিএন জাংশন, সে রিভার্স বায়াস কন্ডিশনে আছে, তাকে তুমি কিভাবে কন্ডাক্ট করাতে পারো? আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অলরেডি জানি। ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কেমন ছিল, সেটা কেমন ছিল আমরা একটু একটা কাজ করি, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এখানে ড্র করি আবার। এখানে ফরওয়ার্ড ডিরেকশনে যেটা ছিল, ফরওয়ার্ড ডিরেকশনের ব্যাপারটা ছিল এরকম যে ফরওয়ার্ড ডিরেকশনে তুমি একটা সার্টেন ভোল্টেজ দিলে ডায়োড এখানে অন হয়ে যায়। এখানে এই এক্সিসে ছিল ভোল্টেজ, এই এক্সিসে ছিল কারেন্ট, ওয়াই এক্সিসে ছিল কারেন্ট। আচ্ছা এটা ছিল ফরওয়ার্ড ডিরেকশনে তার বিহেভিয়ার একটা ডায়োডের। হ্যাঁ, 0.7 ভোল্ট দিবা, ডায়োডটা অন হয়ে যাবে, কারেন্ট কন্ডাক্ট করবে। আচ্ছা রিভার্স ডিরেকশনে তার অবস্থাটা কেমন ছিল? রিভার্স ডিরেকশনে এমন ছিল অবস্থা যে তুমি রিভার্স ভোল্টেজ দিলে পরে নরমালি তো কোনো কারেন্ট কন্ডাক্ট করে না, খুব সামান্য লিকেজ কারেন্ট একটা ফ্লো করে। কিন্তু যখন তুমি রিভার্স ব্রেকডাউনে চলে যাও, তুমি ধরো একটা ব্রেকডাউন ভোল্টেজ দিলা ভিবিআর, যেটাকে আমি বলতেছি ব্রেকডাউন ভোল্টেজ, এমন যদি দাও তখন কি হবে, এই ডায়োডটা ব্রেকডাউনে চলে যায় এবং তখন একটা লার্জ কারেন্ট ফ্লো করে। আচ্ছা তার মানে হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনেও আমি চাইলে পরে একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাতে পারি, তবে শর্ত হচ্ছে সেই রিভার্স ভোল্টেজটা হতে হবে অনেক বেশি, ব্রেকডাউন পর্যন্ত যেতে হবে। আচ্ছা তাহলে এই কাজটা এখানেও করি। আমাদের জাংশন 1 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, সো এটা নিয়ে কোনো চিন্তা নেই। জাংশন 3 ও ফরওয়ার্ড বায়াস, খেয়াল রাখতে হবে আমরা অ্যানোডে পজিটিভ দিচ্ছি, ক্যাথোডে নেগেটিভ দিচ্ছি। জাংশন 3 ও ফরওয়ার্ড বায়াস, সো এটা নিয়েও কোনো চিন্তা নেই, কারেন্ট কন্ডাকশনে কোনো বাধা নাই। বাধা হচ্ছে শুধুমাত্র জে2, জে2টা বাধা ক্রিয়েট করতেছে কিভাবে, সে রিভার্স বায়াস হয়ে বসে আছে। ওকে, রিভার্স বায়াস হয়ে বসে আছে ভালো কথা, তাকে ভালো রকম রিভার্স করো। ভালো রকম রিভার্স মানে তুমি এই পজিটিভ এবং নেগেটিভ এই যে ভোল্টেজটা তুমি অ্যানোড এবং ক্যাথোডের মাঝে অ্যাপ্লাই করছো ভিএ কে, এই ভোল্টেজটা অনেক বাড়াও, এত বাড়াবা যাতে করে মাঝের যে জাংশনটা জে2, সে তো রিভার্স বায়াস ছিলই, তার রিভার্স ভোল্টেজটা যেন একদম ব্রেকডাউনে চলে যায়। তখন কি হবে, তখন জাংশন 2টাও কিন্তু অন হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারতেছে। ওকে, সো আমরা যদি ভিএ কে, দ্যাট মিন্স অ্যানোড এবং ক্যাথোডের মাঝে যে ভোল্টেজটা, সেটাকে যদি অনেক বাড়ায় ফেলি, তখন দেখা যাবে এই ডায়োডটা সরি এই এসিটা অন হয়ে যাবে। এবং এই টেকনিকটাকে বলা হচ্ছে, আমরা লার্জ ভোল্টেজ অ্যাপ্লাই করে এটাকে অন করতে পারি, সেটাই বলা হচ্ছে যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে তুমি এটাকে অন করতে পারো। সো কতটুকু হাই, একদম ব্রেক ডাউন পর্যন্ত যেতে হবে। তো আমরা এটাকে আসলে যেহেতু ফরওয়ার্ড ডিরেকশনে কন্ডাক্ট করতেছে, সেটাকে ব্রেক ডাউন বলি না, ব্রেক ওভার বলি। হ্যাঁ, তো আমরা যদি একটু ক্যারেক্টারিস্টিক্স কার্ভের দিকে তাকাই, এসএর এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হচ্ছে এরকম। দেখো খেয়াল করে, এক্স এক্সিসে হচ্ছে ভিএ কে, ওয়াই এক্সিসে হচ্ছে আইটি, মানে থাইরিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে বা এসিআর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটাকে আমি বললাম আইটি। যদি আমরা অ্যানোড এবং ক্যাথোডের মাঝেকার ভোল্টেজকে অনেক অনেক বাড়াই, কত বাড়াই, ওই যে ব্রেক ওভার পর্যন্ত যদি চলে যাই, তখন দেখা যাবে এটা কারেন্ট কন্ডাক্ট করে। কিভাবে দেখো, ব্রেক ওভার পর্যন্ত যতক্ষণ না যাচ্ছ, যেমন এই জায়গাটা, এখানে কিন্তু কারেন্টের ভ্যালুটা খুব কম। তুমি দেখো ওয়াই এক্সিসে কারেন্ট বললাম আমি, সো কারেন্টের ভ্যালুটা এখানে অনেক কম, এই লিকেজ কারেন্ট খুব সামান্য। ভোল্টেজ বাড়াতে বাড়াতে তুমি ব্রেক ওভারে চলে আসলা। ওকে, ব্রেক ওভার আসা মানে কি, ডিভাইসটা অন হয়ে গেল। একটা ডিভাইস যখন অন হয় তার কাছে ভোল্টেজ ড্রপ কেমন হয়, ক্লোজ টু জিরো। কারণ একটা ডিভাইস অন হওয়া মানে কি, একটা সুইচ অন হওয়া মানে কি, সে আসলে শর্ট সার্কিট। সো তার অ্যাক্রসের ড্রপটা খুব সামান্য হবে, খুবই নেগলিজিবল হবে। সো ডিভাইসটা অন হয়ে গেল, ডিভাইসটা অন হওয়া মানে হচ্ছে সাথে সাথে কিন্তু ভোল্টেজ ড্রপটা দেখো খেয়াল করে ব্যাক করবে এই জায়গাতে। তুমি যদি এই বরাবর ভোল্টেজটা দেখো, এই বরাবর যদি তুমি ভোল্টেজটা দেখো, এই ভোল্টেজের ভ্যালুটা কিন্তু নেগলিজিবল, 1 ভোল্ট বা এরকম একটা কিছু, ঠিক আছে, খুবই সামান্য। ওকে, তার মানে সুইচটা অন হয়ে গেল, এসসিআরটা অন হয়ে গেল। এখন কারেন্ট ফ্লোটা বাড়তে থাকবে, কারেন্ট ফ্লোটা আসলে এইভাবে বাড়তে থাকবে, বাট কারেন্ট ওইভাবে বাড়ে না। কেন বাড়ে না, কারণ হচ্ছে আমরা লিমিট করে দেই, আমি সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্স যোগ করি এবং সেই কারণে সুইচের ভিতর দিয়ে কারেন্টটা লিমিটেড হয়ে যায়। তো সার্কিটটা তাহলে দেখতে কিরকম, সার্কিটটাও খুব সিম্পল। এই যে আমাদের সার্কিটটা, এই যে সার্কিট, খেয়াল করে দেখো, এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি আমরা, এখানে আমাদের সুইচটা মানে এসসিআর, এসসিআর তো আসলে সুইচ এখানে, এবং এখানে তার কারেন্টটাকে লিমিট করার জন্য একটা লোড রেজিস্ট্যান্স আরএল। ওকে, আচ্ছা যখন তুমি সুইচটাকে মাত্র অন করো, সেই মুহূর্তের কারেন্টটাকে বলা হয় হচ্ছে ল্যাচিং কারেন্ট।
খেয়াল করে দেখো, তুমি যখন জাস্ট ব্রেক ওভার ক্রস করলো, মানে ব্রেক ওভারে পৌঁছানোর পর তো সুইচটা অন হয়ে গেল। অন হওয়ার পরে এই যে কারেন্টটা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে বলা হয় ল্যাচিং কারেন্ট। দ্য ডিভাইস হ্যাজ জাস্ট ল্যাচড অন, তুমি মাত্র এটাকে অন করছো। ওকে, সো এটাকে বলা হচ্ছে ল্যাচিং কারেন্ট। আচ্ছা, এখন ল্যাচিং কারেন্ট তো বুঝলাম, মানে আমি আশা করি তোমরা বুঝছো ল্যাচিং কারেন্ট। ল্যাচিং কারেন্টটাকে আমরা লিমিট করে দিই কিভাবে? ল্যাচিং কারেন্টটা লিমিট করে দিই, যে ভিতরে একটা আরএল দিলাম, সেটার মাধ্যমে সে লিমিট হয়ে যায়। সো কারেন্ট একটা সার্টেন ভ্যালু তুমি পাবা যখন ডিভাইসটা অন হবে তখন। আচ্ছা, এখন একটা কাজ করি আমরা। আমরা এই সার্কিটের মধ্যে একটা এডিশনাল রেজিস্টার যোগ করি। এই যে এখানে একটা এডিশনাল রেজিস্টার যোগ করলাম, এন্ড দ্যাট ইজ এ ভ্যারিয়েবল রেজিস্টার। এটাকে আমরা বলবো একটা পট। এটা একটা ভ্যারিয়েবল রেজিস্টার, বলবো পট। ইনিশিয়ালি এই পটের ভ্যালুটা ছিল মিনিমাম। ওকে, ইনিশিয়ালি পটের ভ্যালুটা ছিল মিনিমাম, রেজিস্টারের ভ্যালুটা ছিল, মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছিল মিনিমাম। আচ্ছা, ডিভাইসটা যখন অন হয়ে গেল, অন হওয়ার পরে আমি কি করলাম? আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা, পটের ভ্যালুটা বাড়াতে থাকলাম। তুমি যখন পটের ভ্যালুটা বাড়াতে থাকবে তখন কি হবে? কারেন্টের ভ্যালুটা কি হবে? বাড়বে না কমবে? একজন বলো। তুমি যখন ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়াতে থাকবে তখন লুপের মধ্যে কারেন্ট যেটা ফ্লো করতেছিল, এই যে কারেন্টটা ফ্লো করতেছিল, এই কারেন্টের ভ্যালুটা কি বাড়বে না কমবে? কমবে স্যার। হ্যাঁ, কমবে, ডেফিনেটলি কমবে। গুড। সো এই যে কমলো, কমে সে কোথায় যাবে? এই যে কারেন্ট ফ্লোটা কমে যাচ্ছে, কমতে কমতে সে কোথায় যাবে? খেয়াল করে দেখো, আমরা একটা কাজ করবো এখন। সেটা হচ্ছে যে আমরা এই যে তোমাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স প্লটটা, এই প্লটের এই অংশটার দিকে একটু তাকাবো। এই অংশে কি দেখতে পাচ্ছি? এই অংশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে কারেন্টের ফ্লোটা তো ইনিশিয়ালি আইএল ছিল, দেখা যাচ্ছে সে আইএল এর নিচে নেমে যাচ্ছে। আইএল এর নিচে নামতে নামতে এক সময় সে একটা ভ্যালুতে আসবে যেটাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট। খেয়াল করো, একটা ভ্যালুতে আসবে, লাস্ট পয়েন্টে একটা ভ্যালুতে আসবে যেখানে তাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট। ঠিক এরপরে রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আরো একটু বাড়াও, তুমি ডিভাইসের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো পাবা না। কারেন্ট ফ্লো সাডেনলি অফ হয়ে যাবে। কারেন্ট ফ্লোটা সাডেনলি অফ হয়ে যাবে। যদি কারেন্ট ফ্লোটা সাডেনলি অফ হয়ে যায় তাহলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? মানে লাস্ট যে কারেন্টটা তুমি পাচ্ছ সেই কারেন্টটাকে আমি কি বললাম? হোল্ডিং কারেন্ট। সো হোল্ডিং কারেন্টের ডেফিনিশন তাহলে কি হওয়া উচিত? হোল্ডিং কারেন্টের ডেফিনিশন হওয়া উচিত, দিস ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো টু হোল্ড দ্য এসিআর ইন অন স্টেট। খেয়াল করো, হোল্ডিং কারেন্টের ডেফিনেশনটা কি? হোল্ডিং কারেন্টের ডেফিনেশন হচ্ছে দিস ইজ দ্য মিনিমাম কারেন্ট টু হোল্ড অর টু কিপ দ্য এসিআর ইন অন স্টেট। Right after this holding current, you get zero current. Straight away, you will get zero current flow through the device. তার মানে ডিভাইসটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটা কেন হয়? হোল্ডিং কারেন্ট এই লেভেলে নেমে আসা মানে, হোল্ডিং কারেন্ট লেভেলে নেমে আসা মানে কি? তার মানে হচ্ছে এই ডিভাইসের মধ্যে দিয়ে যে ক্যারিয়ার গুলো ফ্লো করতেছিল সেই ক্যারিয়ারের সংখ্যা অনেক কমে গেছে। ক্যারিয়ার কারা? ইলেকট্রন হোলেরা। ওকে, সো ক্যারিয়ারের সংখ্যা অনেক কমে গেছে। ডিভাইসটা কি দেখবে হঠাৎ করে? যে এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করে গেছে, বেশ খানিকটা জায়গার মধ্যে কোনো ক্যারিয়ার নাই। তার মানে কি? ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেটেড অফ চার্জ অর ডিপ্লেটেড অফ ক্যারিয়ার। ওকে, সো এই জায়গাটাতে কোনো ক্যারিয়ার নাই। ক্যারিয়ার না থাকে মানে কি? জাংশন টু এর ক্রসে আবার যে ডিপ্লেশন রিজিয়ন, পুরনো ডিপ্লেশন রিজিয়নটা ছিল সেটা আবার ফর্ম করছে, এবং ফলাফল হচ্ছে ডিভাইসের মধ্যে কোনো কারেন্ট ফ্লো থাকবে না। তাহলে হোল্ডিং কারেন্ট ইজ দ্য লাস্ট কারেন্ট ওয়েন ইউ ফাউন্ড দ্যাট এসিআর ইন অন স্টেট। এরপরে আর কোনো কারেন্ট ফ্লো পাওয়া যাবে না। এখন আমি যদি তোমাকে দুটা ভ্যালু দেই, একটা ধরে নাও 8 মিলিঅ্যাম্পস, সরি 8 মিলিঅ্যাম্পস, আর একটা হচ্ছে 4 মিলিঅ্যাম্পস। এদের মধ্যে যে কোনো একটা হচ্ছে হোল্ডিং কারেন্ট, তুমি কোনটাকে হোল্ডিং কারেন্ট বলবা? বলো। 8 মিলিঅ্যাম্পস 4 মিলিঅ্যাম্পস এর মধ্যে হোল্ডিং কারেন্ট কোনটা? 4 মিলিঅ্যাম্প। এক্স্যাক্টলি, সুপ্রিয়া, হ্যাঁ 4 মিলিঅ্যাম্পস, এক্স্যাক্টলি। সো 4 মিলিঅ্যাম্পস কেন? কারণ এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো দ্যাট এসিআর অ্যাকচুয়ালি গেটস। হ্যাঁ, এসিআর এরপরে আর কোনো কারেন্ট ফ্লোই পায় না, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হঠাৎ করে জিরো হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের characteristics plot, VI characteristics plot when you make this device on by applying large voltage, breakover voltage. হ্যাঁ, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কি আসলে প্রতিবারই ব্রেকওভার ভোল্টেজ অ্যাপ্লাই করে একটা এসিআর অন করব? অ্যান্সার হচ্ছে নো। কেন না? কারণ হচ্ছে ব্রেকওভার অ্যাপ্লাই করে মানে কি? তার মানে তুমি গেট, একটা টার্মিনাল ছিল তোমার কন্ট্রোল পারপাসে, তুমি ওই টার্মিনালটা কোনো কাজেই লাগাও নাই। ওকে, গেট টার্মিনালটা আমি কোনো কাজেই লাগাইনি, কিন্তু আমি তো চাই গেট টার্মিনালটা কাজে লাগাতে, তাই না? আদারওয়াইজ কন্ট্রোলের প্রয়োজন কি? আর ব্রেক ওভারে যে বাবা যখন কাজ করব, হ্যাঁ, এমন না যে একটা ডায়োড যখন ব্রেকডাউনে যায় ডায়োডটা নষ্ট হয়ে যায়, এখানে ব্যাপারটা এরকম হবে না। সে টলারেট করতে পারবে, বেশ কয়েকবার তুমি এই এসিটাকে অন করতে পারবা। হয়তো বা এমন হতে পারে যে তুমি 100 বার বা 500 বার বা 600 বার এটাকে নিয়ে হয়তো কাজ করতে পারবা ব্রেক ওভারে যে, তারপরে একটা সময় এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু
বিষয় হচ্ছে যে তাহলে আমি কেন এটাকে কাজ মানে ব্রেক ওভার নিয়ে কেন কাজ করবো? আমার তো একটা কন্ট্রোল টার্মিনাল আছে, তাহলে আমরা কন্ট্রোল টার্মিনালটা কাজে লাগাই। কন্ট্রোল টার্মিনালটা কি ছিল? গেট টার্মিনাল। সো আমরা এখন গেট কারেন্ট অ্যাপ্লাই করব এবং গেট কারেন্ট অ্যাপ্লাই করে ডিভাইসটাকে অন করব। আচ্ছা, একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে যে হাই ডিভিডিটি অ্যাপ্লাই করেও এটাকে অন করা যায়। এটা কেন ডিসকাস করলাম না? এটা আমরা ডিসকাশনের জন্য তুলে রাখলাম হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা নিয়ে ডিসকাস করব, হাই ডিভিডিটিতে কেন ডিভাইসটা অন হয়। সো আপাতত এই ডিসকাশনটা থাক। গেট কারেন্টের ডিসকাশনটাতে যাই। গেট কারেন্ট অ্যাপ্লাই করলে কেন ডিভাইসটা অন হয় সেই প্রসঙ্গে আসা যাক। আচ্ছা, এখানে দেখো আমাদের এই থাইরিস্টরটা যখন দেখে আসছি, বিষয়টা কেমন ছিল? তুমি এই টার্মিনালে অ্যানোডে পজিটিভ দিছিলা, ক্যাথোডে নেগেটিভ দিছিলা। ফলাফল যেটা ছিল সেটা হচ্ছে জাংশন 1 ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, জাংশন 2 রিভার্স বায়াস ছিল, জাংশন 3 ফরওয়ার্ড বায়াস। তো জাংশন 2 কে আসলে আমার ফরওয়ার্ড বায়াস করতে হবে শুধুমাত্র সেই ক্ষেত্রেই, অথবা জাংশন 2 এর মধ্যে দিয়ে কারেন্ট অ্যালাউ করতে হবে, ফ্লো করাতে হবে। সো ফ্লো করাতে হলে টেকনিক একটা তো জানলাম যে ওকে অনেক রিভার্স ব্রেকডাউন, মানে অনেক ভোল্টেজ দিয়ে রিভার্স ব্রেকডাউন পর্যন্ত নিয়ে যাও, সেটা একটা হতে পারে। অথবা জাংশন 2 কে ফরওয়ার্ড বায়াস করে দাও। কিভাবে করব? ফরওয়ার্ড বায়াস করার জন্য যেটা করতে হবে, পি শুড বি মোর পজিটিভ কম্পেয়ার টু দিস এন। তাহলে সেটা কিভাবে সম্ভব? পি তে একটা পজিটিভ ভোল্টেজ দাও, পি তে একটা পজিটিভ ভোল্টেজ দাও। তো এটা দিস ইজ মোর পজিটিভ দেন গেট টার্মিনাল অবভিয়াসলি, বাট এইটা হচ্ছে গেট আমি যখন পজিটিভ ভোল্টেজ দিব তখন এই পিটা এন এর থেকে বেশি পজিটিভ হয়ে যাচ্ছে। সো এখানে আর কোনো ডিপ্লেশন রিজিয়ন থাকে না এবং এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায় জাংশন 2, এবং এর ভিতর দিয়ে কারেন্ট তখন ফ্লো করতে পারে। কাজেই এটা আমার জন্য একটা টেকনিক যে আমি গেটে যদি একটা পজিটিভ পালস দেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা এসসিআর চট করে অন হয়ে যাবে, এবং এটা যত বেশি পজিটিভ হবে তত দ্রুত সে ডিপ্লেশন রিজিয়নকে রিমুভ করে ডিভাইসটাকে অন করে দিবে। ওকে, এবং তার অর্থ দাঁড়াচ্ছে যে তুমি যদি অ্যানোড এবং ক্যাথোডের মাঝে একটু কম ভোল্টেজও অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই, কারণ মেইন সমস্যা হচ্ছিল যেটুকু অন করা নিয়ে। যেটুকু অন করার জন্য সে এখন একটা সাপোর্ট পাচ্ছে, সেই সাপোর্টটা হচ্ছে সে একটা গেট ভোল্টেজ দিচ্ছে। কাজেই এখন আর তার অন হতে কোনো সমস্যা নেই। কাজেই আমরা গেটে ভোল্টেজ দিয়ে চাইলে পরে একটা এসসিআর কে অন করতে পারি, এবং ইনফ্যাক্ট এটাই প্রিফার্ড টেকনিক। তাহলে আমরা যাচ্ছি হচ্ছে প্রিফার্ড টেকনিকে। প্রিফার্ড টেকনিকের প্লটটা হচ্ছে এইটা। দেখো, একটা হচ্ছে অবশ্যই আমরা ভিবিও পর্যন্ত গেলাম, ভিবিও পর্যন্ত যে তাকে অন করলাম, সেটা হতেই পারে। আরেকটা হচ্ছে আমরা ভিভিও পর্যন্ত গেলাম না, রেদার আমরা গেট পাস অ্যাপ্লাই করলাম। সো আমরা প্রথমে তো গেট পাস ছিল 0, যখন তুমি ভিভিও পর্যন্ত গেছো তখন কিন্তু গেট পাস ছিল 0, কারণ গেট তুমি কাজেই লাগাও না। এরপরে তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি একটা গেট পাস দিচ্ছ, এন্ড দ্যাট গেট পাস ইজ হ্যাভিং এ কারেন্ট অফ IG1, গেট কারেন্টটা হচ্ছে IG1। আচ্ছা, তখন কি হচ্ছে দেখো, ব্রেক ওভার পর্যন্ত যাওয়া লাগে না, তার অনেক আগেই ডিভাইসটা অন হয়ে যায়। আবার তুমি যদি গেট কারেন্টটা একটু বাড়ায় দাও, যেমন গেট কারেন্ট বাড়ায় আমি IG2 করলাম, সেক্ষেত্রে কি হবে? ও আরো আগে অন হবে। ওকে, সো গেট কারেন্ট আমি যদি একটু বাড়ায় দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিভাইসটা আরো আগে অন হবে, মানে ব্রেক ওভারের থেকে অনেক আগে সে অন হয়ে যাবে। সো এই হচ্ছে আমার টেকনিকটা, যে আমি গেট পাস অ্যাপ্লাই করে এবং গেট কারেন্টের ভ্যালুটা বাড়াই, চাইলে পরে ডিভাইসটা অনেক অল্প ফরওয়ার্ড ভোল্টেজই অন করে ফেলতে পারি। সো এই হলো ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর এসসিআর। আর যদি তুমি এটা রিভার্স পজিশনটা চেক করো, রিভার্স মানে কোয়াড্রেন্ট 3 তে যদি তার অপারেশনটা চেক করো, কোয়াড্রেন্ট 3 তে অপারেশন হচ্ছে অনেকটা ডায়োডের মতোই, তাকে ব্রেকডাউন পর্যন্ত নিতে হবে, তারপর সে কন্ডাক্ট করবে। কারণ কি? কারণ হচ্ছে যে তুমি যদি এর স্ট্রাকচারটা খেয়াল করো, স্ট্রাকচারে যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে আমাদের লেয়ার ছিল আসলে 4টা, তাই না? সো লেয়ার গুলো কি কি ছিল? পি এন পি এন, এইখানে ফার্স্টে পি, দেন এন, দেন পি এন, এভাবে ছিল। আমরা একটু লিখে ফেলি জিনিসটা। ফার্স্টে ছিল পি, দেন এন, দেন পি, দেন অ্যানাদার এন। প্রবলেম হচ্ছিল জাংশন 1 ছিল ফরওয়ার্ড বায়াস, জাংশন 2 রিভার্স বায়াস হয়েছিল, জাংশন 3 আবার ফরওয়ার্ড বায়াস হয়েছিল, যখন তোমার অ্যানোডে পজিটিভ ছিল, ক্যাথোডে নেগেটিভ ছিল। একটা কাজ করা যাক, অ্যানোডে মানে রিভার্স ডিরেকশনের ক্যারেক্টারিস্টিক্স দেখতে যাচ্ছি তো। সো অ্যানোডে আমরা এবার নেগেটিভ দিব এবং ক্যাথোডে আমরা এবার পজিটিভ দিব। ফলাফল কি হবে? দেখো ফলাফল কি হয়। অ্যানোড যখন নেগেটিভ পাচ্ছে, জাংশন 1 কিন্তু এবার রিভার্স বায়াস। ক্যাথোড যেহেতু পজিটিভ পাচ্ছে, জাংশন 3 কিন্তু রিভার্স বায়াস। হ্যাঁ, জাংশন 2 ফরওয়ার্ড বায়াস হতে পারে, তাতে কোনো লাভ নাই, কারণ জাংশন 1 জাংশন 3 দুইটা জাংশন রিভার্স বায়াস হয়ে বসে আছে। কাজেই এই ডিভাইসের সাধ্য নাই এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে। ফ্লো করাতে হলে কি করতে হবে? তাহলে একদম ব্রেকডাউন পর্যন্ত নিয়ে যেতে হবে। কাদের ব্রেকডাউন? এই যে জাংশন 1 এবং জাংশন 3 এর ব্রেকডাউন। সো সেটাই এখানে দেখানো হচ্ছে যে তুমি যদি একদম ব্রেকডাউন পর্যন্ত নিয়ে যাও, তখন দেখা যাবে ডিভাইসটা অন হচ্ছে, আদারওয়াইজ অন হচ্ছে না। সো ব্রেকডাউন রিজনে আমরা এমনিতেও কাজ করবো না, কাজে এই অপারেশনটা এমনিতেই থাকবে না, কারণ একটা সুইচ ইদার সে অন থাকবে, আদারওয়াইজ সে অফ থাকবে, কিন্তু ব্রেকডাউনের কখনো সে কন্ডাক্ট করবে না, এটা আমরা চাই না। তাহলে এই গেল হচ্ছে আমাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, কমপ্লিট ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর এসসিআর। আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এসসিআর এর একটা মডেল
ডেভেলপ করব সেটাকে বলা হচ্ছে টু ট্রানজিস্টর মডেল। এই যে টু ট্রানজিস্টর মডেল, এটা কিভাবে ডেভেলপ করলাম সেই প্রসঙ্গে আসা যায়। টু ট্রানজিস্টর মডেল ডেভেলপ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার এসসিআর এর কনস্ট্রাকশনটা একটু ড্র করব। এখানে এসসিআর এর কনস্ট্রাকশন ছিল দেখতে এরকম, এর মধ্যে আমাদের লেয়ার ছিল 4টা, পি এন পি এন। ওকে, সো আমাদের লেয়ার ছিল 4টা, পি এন পি এন। এই পিটাকে আমরা বলে আসছি হচ্ছে গেট, নিচের এনটাকে বলে আসছি হচ্ছে ক্যাথোড, আর এই পিটাকে বলে আসছি হচ্ছে অ্যানোড। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে মাঝের যে এনপি, এই দুটো লেয়ার আছে এটাকে ভাগ করে ফেলি। কেটে ফেললাম এভাবে, কেটে বা দুদিকে টান দাও। দুদিকে যখন টান দিবা মানে দুদিকে যখন সরায় ফেলবা, এই এখানে জাস্ট দুটো ডিভাইস ক্রিয়েট হচ্ছে। খেয়াল করো, আমি জাস্ট মার্ক করে দিই ডিভাইস দুটো। একটা ডিভাইস হচ্ছে এরকম, which is পিএনপি, খেয়াল করে দেখো পিএনপি। আর একটা ডিভাইস হচ্ছে এরকম, which is এনপিএন। ওকে, তার মানে কি এখানে দুটো ট্রানজিস্টর, কিন্তু আমরা এটাকে একটা এসসিআর কে দুটো ট্রানজিস্টরের কম্বিনেশন হিসেবে চিন্তা করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে পিএনপি, একটা হচ্ছে এনপিএন। আমি স্ট্রাকচার থেকে আসলাম। সো পিএনপি এনপিএন, এবার এদেরকে এইভাবে দেখালাম। এই যে জাস্ট এই জিনিসটাকে আমরা এখন এইভাবে দেখালাম যে এই টার্মিনাল তো অ্যানোডে কানেক্টেড ছিল, এই নিচে এন লেয়ারটা তো ক্যাথোডে কানেক্টেড ছিল, আর মাঝের পি লেয়ারটা কানেক্টেড ছিল গেটে। আর এন তো অবশ্যই দে ক্যান বি কানেক্টেড, তাই না? তারা তো আসলে সেম লেয়ার, সো এন কে কানেক্ট করে রাখা হলো। এখন একটা কাজ করো, এই যে পিএনপি সিম্বল ব্যবহার করো, ঠিক একইভাবে এনপিএন এর সিম্বল ব্যবহার করো, আর রেস্ট অফ দ্য কানেকশন একই রেখে দাও। সিম্বল ব্যবহার করলে তার চেহারা দাঁড়াবে তখন এরকম। এটা হবে এনপিএন ট্রানজিস্টর, সরি পিএনপি ট্রানজিস্টর, এটা হবে এনপিএন ট্রানজিস্টর। ওকে, তার মানে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আসছে, এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসছে আসলে মূলত এসসিআর এর কনস্ট্রাকশন থেকে। আচ্ছা, এই টু ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট মডেল, এই মডেলটা দিয়ে আমি আসলে কি দেখাতে চাচ্ছি, ইভেন্চুয়ালি আমি কি দেখাতে চাচ্ছি? আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, বারবারই বলে আসছি, আমরা যখন একটা গেট পাস দিই একটা এসসিআর অন হয়ে যায়। খেয়াল করো, শব্দটা হচ্ছে পালস। পালস মানে কি? পালস মানে হচ্ছে একটা শর্ট ডিউরেশন ভোল্টেজ। তার মানে এই ভোল্টেজটা সবসময় দিয়ে রাখতে হবে না। একটা এসসিআর কে অন রাখার জন্য সবসময় গেটে ভোল্টেজ দিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। গেটে একটা শর্ট ডিউরেশনের জন্য ভোল্টেজ দাও, সে অন হয়ে যাবে। এই ব্যাপারটার ব্যাখ্যায় আসা যাক, কিভাবে অন হবে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। সেটা দেখার সুবিধার্থেই আমরা একটা এসসিআর কে টু ট্রানজিস্টর মডেল দিয়ে রিপ্লেস করলাম। আচ্ছা, এইবার দেখো তো আমরা টু ট্রানজিস্টর মডেলটাতে আবার ফিরে আসি। এটা হচ্ছে তাহলে সেই উপরের পিএনপি, নিচেরটা হচ্ছে এনপিএন। তুমি গেটে ভোল্টেজ দাও, মানে গেটে কারেন্ট দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা গেটে কারেন্ট দিলাম, এই যে এটা গেট টার্মিনাল, সো গেটে আমরা একটা কারেন্ট অ্যাপ্লাই করলাম। গেটে কারেন্ট দেওয়ার পরে কি হচ্ছে, কারেন্টটা কোথায় যাচ্ছে খেয়াল করো। এই কারেন্টের ডেফিনেটলি একটা ফ্র্যাকশন এখানে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের জন্য এই কারেন্টটা কি কারেন্ট? এই কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট, দেখা যাচ্ছে এটা বেসে কানেক্টেড, সো এই কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট। সো এনপিএন ট্রানজিস্টরের মধ্যে যদি বেস কারেন্ট ফ্লো করে, তার মানে ওর মধ্যে দিয়ে কালেক্টর কারেন্টও ফ্লো করবে। কারণ তুমি জানো যে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট দে আর রিলেটেড বাই এ সিম্পল ইকুয়েশন আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। সো আইবি যদি থাকে আইসিও থাকবে। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা কিন্তু এখন অন হয়ে গেল। এই নিচের যে এনপিএন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটা কিন্তু এখন অন হয়ে গেল। আচ্ছা, তাহলে আইসি ফ্লো করে এটার ভিতরে। আমরা যেহেতু এটা নিচের ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটাকে আমি ট্রানজিস্টর 2 বলি, সো এটাকে বলবো হচ্ছে আইসি 2। আচ্ছা, এইবার একটু ফিরে যাইতো, এই আইসি 2 এর এই পার্টটা ধরে একটু যাইতো পিছন দিকে। এইটার ভিতরে আইসি 2 ফ্লো করতেছে, তো এই আইসি 2 কোথা থেকে আসতেছে? এই আইসি 2 আসতেছে হচ্ছে কিউ1, এই যে উপরে যে পিএনপি ট্রানজিস্টর সেখান থেকে, এবং সেটার বেসের সঙ্গে সে কানেক্টেড। ওকে, তার মানে এই আইসি 2 আসলে আর কিছুই না, এই হচ্ছে ট্রানজিস্টর কিউ1 এর বেস কারেন্ট। তাহলে আইসি 2 ফ্লো করা মানে হচ্ছে ট্রানজিস্টর কিউ1, যেটা উপরের পিএনপি ট্রানজিস্টর, যেটা তার বেস কারেন্ট ফ্লো করবে। যদি তার বেস কারেন্ট ফ্লো করে, তার মানে দাঁড়াচ্ছে যে কিউ1 এর কালেক্টর কারেন্টও ফ্লো করবে। কারণ ওই যে সেই পুরনো রিলেশন আইবি1 এবং আইসি1 এর ভিতরে, আইবি এবং আইসি এর ভিতরে, সেই রিলেশন অনুযায়ী এখানে আইবি ফ্লো থাকলে আইসিও ফ্লো করবে। সো এখানে আইসি ফ্লো করবে, আইসি1 ফ্লো করবে। এইবার তুমি তোমার যে পুরনো আইজি যেটা তুমি দিয়ে রাখছিলা সেটা তুলে নাও। ধরে নাও এখন আর কোনো আইজি নাই, এখন আমি আইজি তুলে নিলাম। এখন কি হবে? এই আইসি1টা কিন্তু সুন্দর বেস কারেন্ট আকারে ট্রানজিস্টর কিউ2 ভিতরে চলে যাবে। এই আইসি1 এখন কিউ2 এর জন্য বেস কারেন্ট।
তার মানে আমি যদি গেট কারেন্ট তুলেও নেই কোনো সমস্যা নাই, একটা ট্রানজিস্টর এই যে Q1 যেমন Q2 কে অন রাখবে, ঠিক একইভাবে Q2 Q1 কে অন রাখবে। সো দুটো ট্রানজিস্টর, এই পাথের মধ্যে দুটো ট্রানজিস্টর অন থাকা মানে কি? তার মানে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কারেন্ট ফ্লো করবে, তার মানে ডিভাইসের মধ্যে কারেন্ট ফ্লো করবে। তার অর্থ দাঁড়াচ্ছে যে গেট যদি ছোট্ট একটা পাওয়াসও হয় কোনো সমস্যা নেই, একটা পাওয়াস দিব আমি, তারপরে এদের যে ইন্টারনাল মেকানিজম তাতে একটা ট্রানজিস্টর আরেকটা ট্রানজিস্টরকে অন রাখবে, ফলাফল হচ্ছে এসসি এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো করবে। এবং এটা কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ না তুমি এই এসসিআরটাকে রিভার্স বায়াস করে দিচ্ছ। রিভার্স বায়াস করা মানে ক্যানোডে নেগেটিভ দেওয়া, ক্যাথোডে পজিটিভ দেওয়া, তখন এটার ভিতরে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। আদারওয়াইজ এটার ভিতর দিয়ে সবসময় কারেন্ট ফ্লো করতে থাকবে। এই হচ্ছে টু ট্রানজিস্টর মডেল এবং এই মডেলটার ফিজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এটা। আমরা চাইলে পরে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দ্বারা করাতে পারি এবং সেটাই করা হয়েছে হচ্ছে পরের স্লাইডটাতে, যেখানে আইসির সঙ্গে আই যে রিলেশনটা এটা আমরা সবাই জানি, আইসি ইজ ইকুয়াল টু আলফা ই প্লাস লিকেজ কারেন্ট আইসিবিও। হ্যাঁ, এটা আমাদের সবার পরিচিত একটা ইকুয়েশন। এই ফর্মুলাটা ফলো করা হয়েছে এবং সবকিছু শেষে একটা এক্সপ্রেশন ডেভেলপ করা হচ্ছে। এই ফর্মুলা, এই স্টেপগুলো তোমরা একটু দেখবা, কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা যে এইটা এখানে সমস্যা হচ্ছে আমি বুঝি নাই। আদারওয়াইজ এটা খুবই স্ট্রেট অ্যাওয়ে সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে এখানে, কোনো স্টেপ এখানে মিসিং নাই। হ্যাঁ, এমন না যে এক স্টেপ থেকে আরেক স্টেপের ডেরিভেশনে কয়েক ধাপ পার হয়ে আসা হচ্ছে, ব্যাপারটা তা না। এখানে সবগুলো স্টেপ ডিটেইলে দেখানো আছে, কাজে আশা করি এটাতে কোনো সমস্যা হবে না। তারপরে কেউ যদি এই ইকুয়েশন ডিরাইভ করতে কোনো সমস্যা ফেস করো আমাকে জানাবা, তাহলে আমি পুরো ইকুয়েশনটা আবার ডিরাইভ করে দিব। ওকে, কিন্তু আমি যেটা মনে করি যে আমরা যথেষ্ট ম্যাচিউর, আমার মনে হয় না যে এই ইকুয়েশন ডিরাইভ করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা। তো এই ইকুয়েশনটা একটু খেয়াল করো, IA ইজ ইকুয়াল টু আলফা টু আইজি প্লাস ICBO1 প্লাস ICBO2 আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা 2। আমরা পরের পেজেও এটা রাখছি, এখানে আসি আমরা বেটার। এটা এই যে এই এক্সপ্রেশনটা আমরা একটু ভালো করে খেয়াল করি। আইএটা কি? আইএটা হচ্ছে অ্যানোড কারেন্ট, যে কারেন্টটা এই ডিভাইসের মধ্যে দিয়ে ঢুকে, এই কারেন্টটা আইএ। মানে আইএ ফ্লো করা মানে হচ্ছে ডিভাইসটা অন, সোজা কথা। এরপরে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আলফাটা কি? আলফাটা হচ্ছে ওই যে আইসি এবং আই এর মধ্যে যে রিলেশনটা, সেটা তো আলফা দিয়ে রিলেটেড, যে আইসি ইজ ইকুয়াল টু আলফা আই, সেই ফর্মুলাটা। আচ্ছা, তারপরে আলফা 1 আলফা 2 দুটা কেন? কারণ তোমার এখানে ট্রানজিস্টর দুটা, তাই একটা তো Q1 আর একটা Q2, একটা পিএনপি একটা এনপিএন, সো দুটার জন্য দুটা আলফা। ICBO1 ICBO2 এগুলো কি? এগুলো লিকেজ কারেন্ট। ট্রানজিস্টর 1 এর জন্য লিকেজ কারেন্ট ICBO1, ট্রানজিস্টর 2 এর জন্য লিকেজ কারেন্ট ICBO2। সো আইএ পেতে হলে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আইজি দিতে হবে। একদম কোনো আইজি ছাড়া এইটার ভিতর দিয়ে কখনোই আইএ ফ্লো করবে না। দেয়ার শুড বি সাম আইজি। হ্যাঁ, সো একটা আইজি দিলাম। একটা আইজি দেওয়া মানে গেট কারেন্ট দেওয়া। গেট কারেন্ট দেওয়ার পরে কি হচ্ছে? ডিভাইসের মধ্যে কারেন্ট ফ্লো করা শুরু করলো। যখন কারেন্ট ফ্লো করা শুরু করবে তখন দেখবা এই আলফা গুলো বাড়তে থাকবে। আলফা কিন্তু কনস্ট্যান্ট না, বাই দ্য ওয়ে। আলফা আমরা সবসময় কনস্ট্যান্ট জেনে আসছি, ইনফ্যাক্ট আলফা কনস্ট্যান্ট না, আলফা বাড়তে থাকে। যেমন এখানে দেখো, এটা হচ্ছে আলফা ওয়াই এক্সিসে, আর এক্স এক্সিসে হচ্ছে আই। আই ফ্লো যখন বাড়তে থাকে আলফা ভ্যালু কিন্তু বাড়তে থাকে। দেখো আই এদিকে বাড়ে আর এদিকে হচ্ছে আলফা বাড়ে, সো এটা দেখা যাচ্ছে মোটামুটি লিনিয়ারলি বাড়ে। ওকে, আলফা। তাহলে ডিভাইসের মধ্যে দিয়ে একবার যদি কারেন্ট ফ্লো করা শুরু করে, তার মানে তুমি একবার যদি আইজি দাও, তারপরে আলফা এবং আলফা 2, আলফা 1 এবং আলফা 2 বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে আলফা 1 এবং আলফা 2 এর যে যোগফল, খেয়াল করো, আলফা 1 এবং আলফা 2 এর যে যোগফল, এই যোগফলটা 1 এর কাছাকাছি চলে যায়, তখন অবস্থা কি দাঁড়াবে? তখন 1 মাইনাস সামথিং ক্লোজ টু 1, দ্যাট উইল বি ভেরি স্মল ভ্যালু। হ্যাঁ, এবং এত স্মল একটা ভ্যালু দিয়ে যখন উপরের কম্পোনেন্টটাকে তুমি ভাগ করবা, দ্যাট উইল বি এ লার্জ ভ্যালু। এখন উপরের কম্পোনেন্টে যদি আইজি নাও থাকে, ধরে নাও আইজি আর নাই, তুমি আইজি তুলে নিলা কারণ ওটা গেট পালস ছিল, সো আইজি তুলে নিলা, রয়ে যাচ্ছে কি ICBO1 ICBO2। এটা তো আসলে নেগলিজিবল ভ্যালু ছিল, লিকেজ কারেন্ট নেগলিজিবল ভ্যালু ছিল, কিন্তু সেই নেগলিজিবল ভ্যালুটাকে আরো অনেক নেগলিজিবল একটা ভ্যালু দিয়ে আমরা ভাগ করলাম। ভাগ করার ফলাফল কি আসবে? IA উইল হ্যাভ সাম সিগনিফিক্যান্ট ভ্যালু, তার মানে আইএটা ফ্লো করবে। এই যে জিনিসটা, এই এত কিছু আমরা কেন করলাম? জাস্ট একটু আগে যে ফিজিক্যাল এক্সপ্লেনেশনটা দিয়ে আসছি যে একটা ট্রানজিস্টরকে অন রাখে, সেটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করা বা অ্যানালাইটিক্যালি প্রুফ করা, যে হ্যাঁ, যদি এমন হয়, এক্সপ্রেশনটা যদি এমন হয়, তাহলেই বোঝা যাচ্ছে যে আলফা 1 এবং আলফা 2 এর যোগফলটা হবে 1 এর কাছাকাছি, এবং তার ফলে ICBO1 ICBO2 যদিও তাদের ভ্যালু খুবই কম, তা সত্ত্বেও ওই খুবই কমটাকে আরো অনেক কম একটা ভ্যালু দিয়ে ভাগ করে আমি দেখতে পাচ্ছি যে আই এর একটা লার্জ ভ্যালু চলে আসতেছে। সো আইজির প্রেজেন্স তখন আর ইম্পর্টেন্ট না, বাট প্রাইমারিলি আইজির প্রেজেন্স ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ ওই আলফা গুলোই বাড়বে না তুমি যদি আইজি না দাও। সো এই হচ্ছে আমাদের টু ট্রানজিস্টর মডেলের এক্সপ্লেনেশন।
আমরা টু ট্রানজিস্টর মডেলের এক্সপ্লেনেশন দেখার পরে ও আলফা কেন কনস্ট্যান্ট না, আচ্ছা আচ্ছা আলফা কেন কনস্ট্যান্ট না এটা আমরা এক্সপ্লেন। আলফা কনস্ট্যান্ট না, আসলে কেন কনস্ট্যান্ট না এটা তোমার ক্যারিয়ার যখন ইনিশিয়ালি যখন ফ্লো করা শুরু করে সেটা দিয়ে এক্সপ্লেন করা যায়। ওটা ডিভাইসের এক্সপ্লেনেশন আরো ডিটেইলে যেতে হবে। আমি আজকে আমাদের টাইমটা লিমিটেড, আমি কোনো এক সময় এটা নিয়ে হয়তো ডিসকাস করব যে আলফা কেন কনস্ট্যান্ট না। হ্যাঁ, আপাতত আমরা এটুকু জেনে রাখি যে আলফাটা কনস্ট্যান্ট না, এতটুকু জানলেই চলবে। আর এইসব ডিভাইসের ক্ষেত্রে, পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে, বাই দ্য ওয়ে এখানে আবার রং কনসেপশন হতে পারে যে আমাদের কমিউনিকেশন ইলেকট্রনিক্স আমরা পড়ে আসছি যে আলফাটা তো কনস্ট্যান্ট, এখানে কেন না? খেয়াল করো এখানে যে ট্রানজিস্টর গুলো সেগুলো কিন্তু স্পেশাল ট্রানজিস্টর। এই টু ট্রানজিস্টর মডেলের যে ট্রানজিস্টর এই দুটো কিন্তু স্পেশাল ট্রানজিস্টর, এটা কিন্তু রেগুলার ট্রানজিস্টর গুলো না। হ্যাঁ, এই ডিভাইসটা কিন্তু অন করা হচ্ছে যেভাবে, যে কায়দায় অন করা হচ্ছে, এটা জাস্ট একটা টু ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট ফর্ম করা হয়েছে এবং তার মাধ্যমে এটাকে অন করা হচ্ছে। সো এটা স্পেশাল ট্রানজিস্টর, এটা রেগুলার ট্রানজিস্টর না। এখানে আলফা 1 আলফা 2 এর ভ্যালুটা চেঞ্জিং থাকে, কিন্তু তোমার যে কমিউনিকেশন ইলেকট্রনিক্সে যেটা পড়ে আসো সেটার সঙ্গে এটাকে একদম হুবহু মেলানোটা ঠিক হবে না। আমরা পরে কোনো একটা ক্লাসে এটা নিয়ে ডিসকাশনে যাব। আচ্ছা, আমরা এই জায়গাটাতে একটু আসি, টু ট্রানজিস্টর মডেল এই জায়গাটা। তাহলে মোটামুটি আশা করি এতটুকু বোঝা আছে ফিজিক্যাল এক্সপ্লেনেশন থেকে যে একটা ট্রানজিস্টরকে অন রাখবে এবং তার ফলে গেট কারেন্টের আর কোনো প্রয়োজন হবে না। মানে ইনিশিয়ালি লাগবে, খেয়াল রাখবা গেট কারেন্ট কিন্তু ইনিশিয়ালি দিতেই হবে, কিন্তু কিছুক্ষণ পরে এটার প্রয়োজন হবে না। আমরা এই সিম্পল সার্কিটটাতে আসি। এই সার্কিটটা কিরকম সার্কিট? খুব সিম্পল সার্কিট। আমরা একটা সাইন ওয়েভ দিচ্ছি, এসি সিগন্যাল দিচ্ছি, আমাদের এখানে একটা এসিআর আছে এবং এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টারটা লোড। তো এখন আমরা কয়েকটা ওয়েভ শেপ প্লট করব। কি কি ওয়েভ শেপ প্লট করব একটু দেখা যাক। ফার্স্টে আসো হচ্ছে আমরা প্লট করতে চাই গেটের ভোল্টেজটা প্লট করতে চাই, আমরা লোডের ভোল্টেজটা প্লট করতে চাই, আমরা থাইরিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাও প্লট করতে চাই। সো ভোল্টেজগুলোর নাম দেওয়া যাক। প্রথম ভোল্টেজটাকে আমি বলবো হচ্ছে ভিজি, যেটা গেট ভোল্টেজ আমি প্লট করব সেটা। তারপরে ভোল্টেজটাকে আমি বলবো হচ্ছে ভি আউটপুট, এখানে তাই বলছে ভি আউটপুট বলছে। আর লাস্টে যে ভোল্টেজটা সেটাকে বলবো হচ্ছে থাইরিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজ বা এসিআর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিটি, ভিটি। ওকে, সো এই হচ্ছে ভোল্টেজগুলো প্লট করা যায়। কিভাবে প্লট করব? প্রথমত হচ্ছে যখন আমি কখন গেট পাস দিব, যখন আমার পজিটিভ সাইকেল চলে তখন দিব নাকি যখন নেগেটিভ সাইকেল চলে তখন দিব? একজন উত্তর দাও। গেট পাস তুমি কখন দাও, পজিটিভ সাইকেলে না নেগেটিভ সাইকেলে? স্যার পজিটিভ সাইকেল। এক্স্যাক্টলি, পজিটিভ সাইকেলে, কারণ পজিটিভ সাইকেলে অ্যানোড পাচ্ছে পজিটিভ, ক্যাথোড পাচ্ছে নেগেটিভ। সো আমি পজিটিভ সাইকেলে অবশ্যই গেট পাস অ্যাপ্লাই করব, নেগেটিভ সাইকেলে গেট পাস অ্যাপ্লাই করে কোনো লাভ নাই, কারণ দুইটা জাংশন রিভার্স হয়ে থাকবে। হ্যাঁ, কাজে তাকে মানে অন করার কোনো সুযোগই নেই গেট পাস দিয়ে। আচ্ছা, যদি তাই হয় আমরা পজিটিভ সাইকেলে একটা গেট পাস দেই, ধরে নিচ্ছি আমরা পজিটিভ সাইকেলে গেট পাসটা দিচ্ছি এরকম কোন একটা জায়গায়। পজিটিভ সাইকেলের টোটাল ডিউরেশন হচ্ছে 180 ডিগ্রি, আমরা 90 ডিগ্রির মতো কোনো একটা জায়গায় এসে একটা গেট পাস অ্যাপ্লাই করলাম, ছোট্ট একটা গেট পাস অ্যাপ্লাই করলাম। আউটপুট ভোল্টেজটা কেমন আসবে? যেই মাত্র তুমি গেট পাস দিবা সাথে সাথে কিন্তু এর মধ্যে কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো কারেন্টটা ডেফিনেটলি সোর্সকে ফলো করবে, যেহেতু এটা রেজিস্টিভ লোড, কাজে এই ভোল্টেজ ডিভাইডেড বাই আর যা আসবে সেটাই হচ্ছে কারেন্ট ফ্লো, এবং ভোল্টেজ ড্রপটাও ওই সোর্স ভোল্টেজকেই ফলো করবে। সো ভি আউটপুটটা দেখতে কেমন আসবে? ভি আউটপুটটা দেখতে আসবে হচ্ছে ওই সোর্স ভোল্টেজের মতোই। হ্যাঁ, এবং সোর্স ভোল্টেজের মতো আসলেও সে কতক্ষণ কন্টিনিউ করবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। সে কতক্ষণ কন্টিনিউ করবে সেটা দেখা যাক। আমরা একটা কাজ করি, 180 ডিগ্রি পর্যন্ত যে মার্ক গুলো প্রতি 180 ডিগ্রিতে আমরা এটাকে ডিভাইড করে নিই। আমাদের যদি গ্রাফ পেপার থাকতো তাহলে সুবিধা হতো, যেহেতু গ্রাফ পেপার নাই হাতে ড্র করতে হবে। সো এটা করে নিলাম। তাহলে এই জায়গাটাতে অলমোস্ট 90 ডিগ্রি পরে তুমি গেট পাস দিচ্ছ। সো এরপরে 180 পর্যন্ত সে নিশ্চিন্তে কন্ডাক্ট করবে। 180 পরের অবস্থাটা কি? নেগেটিভ সাইকেল চলে আসছে। নেগেটিভ সাইকেল আসা মানে কি? নেগেটিভ সাইকেল আসা মানে এখন অ্যানোড টার্মিনাল নেগেটিভ, ক্যাথোড টার্মিনাল পজিটিভ। ফলাফল কি? এসিআরটা রিভার্স বায়াস। এসিআর রিভার্স বায়াস মানে কি? এর মধ্যে যদি আর কোনো কারেন্ট ফ্লো থাকবে না। কারেন্ট ফ্লো না থাকা মানে কি? এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা তুমি এতক্ষণ পাচ্ছিলে সেটাও পাবা না। ওকে, সো देयर इज नो ভি আউটপুট। এরপরে আবার পজিটিভ সাইকেল আসবে। তুমি যদি কন্ডাক্ট করতে চাও পজিটিভ সাইকেলে কি আবার গেট পাস দিতে হবে নাকি হবে না? কি মনে হয়? না স্যার, পালস একবার দিলেই আই থিংক হবে। আচ্ছা, পালস একবার দিলে হবে, এটা কি একমত সবাই? না স্যার, দেয়া লাগবে। দেয়া লাগবে, সুপ্রিয়ার মত হচ্ছে দেয়া লাগবে। আচ্ছা আচ্ছা, আমার মতো দেয়া লাগবে। হ্যাঁ রিদওয়ান, আমার মতো হচ্ছে দেয়া লাগবে। কেন দেয়া লাগবে দেখো, তোমার যখন নেগেটিভ সাইকেল আসলো সাথে সাথে তো এসিএফটা অফ হয়ে গেল।
তাই না? এরপর আবার পজিটিভ সাইকেল আসছে, পজিটিভ সাইকেল আসলেই এসসিআর অন হবে না, খেয়াল রাখতে হবে। সরি, খেয়াল রাখতে হবে এটা কিন্তু ডায়োড না, এটা কিন্তু এসসিআর। হ্যাঁ, কাজেই এসসিআর এর শর্ত হচ্ছে যে পজিটিভ সাইকেল আসলেই সে অন হয় না। ওই যে তার মিডল জাংশনটা যেটু, সে তো আসলে রিভার্স বায়াস হয়ে আছে, তো তাকে অন করার জন্য হলেও তো তোমার গেট পাস দিতে হবে। বুঝতে পারছো রেদওয়ান? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কাজেই ওই গেট পাস আমাকে দিতেই হবে, গেট পাস দেওয়া ছাড়া কোনো মানে, এটা যদি ডায়োড হতো তাহলে দিতে হতো না, খেয়াল করো। কিন্তু যেহেতু এটা এসসিআর, সে কারণে দিতে হবে। কাজে আমরা এখানে আবার গেট পাস দিব, এবং গেট পাস দিলে পরে আবারও তুমি এরকম একটা ভোল্টেজ পাবে। স্যার তাহলে স্যার প্রত্যেক পজিটিভ সাইকেলে কি আমার একটা করে গেট পালস দিতে হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রত্যেক পজিটিভ সাইকেল একটা করে গেট পাস দিতে হবে। আচ্ছা স্যার। হ্যাঁ, প্রত্যেক পজিটিভ সাইকেলে গেট পাস দিতে হবে। আচ্ছা, আমরা এখানে এই যে গেট পাসটা খানিকটা কিন্তু ডিলে করে দিলাম। দেখো খেয়াল করে, এই এতটুকু পরিমাণ ডিলে করে দিলাম, 90 ডিগ্রির মতো ডিলে করে দিছি। ওকে, সো এই এতটুকু জায়গাকে বলা হয় ডিলে অ্যাঙ্গেল। এই যে যতক্ষণ ডিলে করে দিলাম, 90 ডিগ্রির মতো ডিলে করলাম, সো এটা ডিলে অ্যাঙ্গেল। আর দেওয়ার পর থেকে তো সে কন্ডাকশনে চলে গেল, সো এই এতটুকু জায়গাকে বলা হচ্ছে কন্ডাকশন অ্যাঙ্গেল। যেহেতু এখানে আমি 90 ডিগ্রিতে যে ডিলে মানে ফায়ারিং করলাম বা ট্রিগারিং করলাম, সেই কারণে 90 ডিগ্রি হচ্ছে ডিলে অ্যাঙ্গেল, আর রেস্ট 90 ডিগ্রি হচ্ছে কন্ডাকশন অ্যাঙ্গেল, কারণ টোটাল ডিউরেশনটা তো 180 ডিগ্রি। সরি, সো টোটাল ডিউরেশন যদি 180 ডিগ্রি হয়, 90 ডিগ্রি তার ডিলেতে গেল, আর বাকি 90 ডিগ্রি কন্ডাকশনে গেল। তুমি চাইলে পরে গেট পাসটা কোনো রকম ডিলে না করে শুরুতেই দিয়ে দিতে পারতা, এখানে দিয়ে দিতে পারতা। যদি এটা করতে তাহলে কি ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর কন্ডাকশন হয়ে যেত 180 ডিগ্রি। যদি আমি শুরুতেই দিয়ে দিই গেট পাস, তার মানে কি শুরু থেকেই কন্ডাকশনে চলে যাবে, কাজেই তখন আর সে অফ হবে না। হ্যাঁ, শুরু থেকেই, এবং অফ হবে কখন, যখন এই নেগেটিভ সাইকেল আসবে তখন থেকে সে অফ। আচ্ছা, একটা কাজ করি, আমরা ডিলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি রাখি, আমরা ভিটি দেখতে চাই, থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কিরকম সেটা দেখতে চাই। থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কিরকম সেটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দেখতে হবে থাইরিস্টরটা কখন অন কখন অফ। খেয়াল করো, যখন থাইরিস্টর অন থাকে, তার মানে থাইরিস্টরটা কন্ডাকশনে থাকে, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, নেগলিজিবল, কারণ সে তো আসলে সুইচ, সো ওই সময়টা সে শর্ট। সরি, এই জায়গাটাতে যতক্ষণ কন্ডাকশন করে ততক্ষণ কিন্তু ভিটি থাকবে 0 বা 1 ভোল্ট বা যাই হোক, আর কি নেগলিজিবল, আর কি তুমি 0 রাখতে পারো। এখানেও কন্ডাকশন করে, এখানে হচ্ছে নেগলিজিবল। বাকি সময়টা কি, বাকি সময়টা ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ মানে কি, সোর্স ভোল্টেজ। ওকে, সো বাকি সময়টা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। আমি যেটা করব, বাকি সময়টা জাস্ট সোর্স ভোল্টেজটা প্লট করে দিব। এখন তোমার কোশ্চেন হতে পারে যে স্যার এই প্যাটার্নটা কোথা থেকে আমি পেলাম? ওই যে বললাম ওপেন সার্কিট ভোল্টেজ, তার মানে সোর্স ভোল্টেজের মতো হবে। এটাকে আরো সিম্পলি যদি আমি দেখাতে চাই, এটা আমাদের একটা লুপ, এই লুপের মধ্যে দিয়ে কখন কারেন্ট ফ্লো করে, যখন এসিটা কন্ডাকশনে যায়। আচ্ছা, তাহলে ফার্স্ট ইয়ারের একটা পড়া কেভিএল, ওটা একটু মনে করার চেষ্টা করি। কেভিএল এ কি ছিল, সোর্স ভোল্টেজ ইজ ইকুয়াল টু সাম অফ অল দ্য ড্রপস। হ্যাঁ, সো সাম অফ অল দ্য ড্রপস, এখানে ড্রপ কোথায় কোথায় হয়, এখানে ড্রপ হয় হচ্ছে এসসিআর এ আছে, তো কম্পোনেন্ট দুটা, এসসিআর আর রেজিস্টার, এই যে লোড। তো তোমার লোডের একটা ভোল্টেজ কোথায় আঁকলা, এখানে আঁকছো। এসসিআর একটা ভোল্টেজ কোথায়, এটা। এবার এই দুটো যোগ করো, যোগ করলে তুমি পেয়ে যাবে এটা। দেখো খেয়াল করে, তুমি এটা এবং এটা যদি যোগ করো তুমি পাবা এটা, সোর্স ভোল্টেজ। ওকে, সো যখন এসসিআরটা অন থাকবে তার একটা ভোল্টেজ ড্রপ 0, বাকি সময়টা সে ফুল ভোল্টেজ দেখাবে। আর লোড তখন, মানে যখন এসসিআরটা কন্ডাকশনে যাচ্ছে, লোডটা শুধুমাত্র সেই সময়টাই ভোল্টেজ পাচ্ছে, বাকি সময় সে কোনো ভোল্টেজ পাচ্ছে না। এই জিনিসটা বোঝা গেছে কিনা দেখো, কারণ এটা কিন্তু আমরা এক্সটেন্সিভলি ইউজ করব এই কনসেপ্টটা, যে সোর্সের অ্যাক্রসে ভোল্টেজটা যেটা থাকবে সেটা কিন্তু ড্রপ হবে দুই জায়গাতে, লোডে এবং এসসিআর বা সুইচের অ্যাক্রসে। তো সুইচের অ্যাক্রসে ভোল্টেজটা আমি যদি জানতে চাই, আমার জন্য ব্যাপারটা খুব সিম্পল, আমরা সোর্স ভোল্টেজ থেকে ওই লোডের ভোল্টেজটা বাদ দিয়ে দিলে আমরা সুইচের অ্যাক্রসে ভোল্টেজটা পেয়ে যাব, সিম্পলি কেভিএল অ্যাপ্লাই করে। স্যার একটা জিনিস একটু বুঝিনি। হ্যাঁ বলো। স্যার আমরা যে গেটের অ্যাক্রোসে যে পালস দিলাম স্যার, এটা 90 ডিগ্রি দিয়ে কেন দিয়েছি? ও 90 ডিগ্রিতে দিতে হবে নট নেসেসারি, তুমি এটাকে শিফট করতে পারো, আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম। ও 90 আচ্ছা স্যার, বুঝতে মানে হাফ পাওয়ার যাচ্ছে আর কি, ব্যাপারটা আচ্ছা এরকম। স্যার, হ্যাঁ, বুঝতে যতটুকু পারছি। পাওয়ার যেতে পারতো তার হাফ যাচ্ছে যখন তুমি 90 তে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, আমাদের 11টা 15তে সম্ভবত এই সেশনটা শেষ হয়ে যাবে, আমি জানি না এটা ক্লোজ হয়ে যায় কিনা, বিজিএন মনে হয় ক্লোজ করে না। তারপর ক্লোজ হয়ে গেলে মানে মনে করো যে ওই কারণে ক্লোজ হয়ে গেছে। আর কোনো কোশ্চেন আছে কি? আমরা একটা কাজ করি, আমরা এখানে সোর্স ভোল্টেজটা ডিসি দিই, সোর্স ভোল্টেজ এখন ডিসি দিয়ে দিই। ধরে নাও এটা না, আমাদের সোর্স ভোল্টেজ হচ্ছে ডিসি, একটা ডিসি ভোল্টেজ দিই। ধরে নাও এখানে এসি ভোল্টেজ দিচ্ছি না আমরা, এসি ভোল্টেজ যদি না দেই, একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে
ধরুন আমাদের সোর্স ভোল্টেজ হচ্ছে এসি, এসি না ডিসি, এরকম একটা ডিসি ভোল্টেজ আমরা দিচ্ছি। সরি, বেশি ঠিক হয়ে গেছে। এরকম একটা ডিসি ভোল্টেজ দিচ্ছি। আমরা এরকম কোন একটা জায়গায় এসে গেট পাস দিলাম। ওকে, সো এই অবস্থাতে লোডের অ্যাক্রসে ভোল্টেজ কেমন হবে কি মনে হয়? এই জায়গা থেকে শুরু করে এই, এটা হচ্ছে লোডের অ্যাক্রসে ভোল্টেজ। তোমার যদি ডিসি ভোল্টেজ হয়ে থাকে তাহলে লোডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এটা। আর তাহলে সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কেমন হবে? সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কোথায় আসবে বলো? যখন লোডের অ্যাক্রসে ভোল্টেজ এরকম, তখন সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কত? স্যার তার ঠিক অপোজিট, শুরু থেকে 90 ডিগ্রি পর্যন্ত থাকবে, দেন বাকি সময় অফ। এক্স্যাক্টলি, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, আমরা যদি 90 ডিগ্রি, হ্যাঁ অবশ্যই ওটার সঙ্গে কম্পেয়ার করলে 90 ডিগ্রি, এক্স্যাক্টলি এতটুকু আমরা পাবো ভোল্টেজ, এরপরে আর কোনো ভোল্টেজ পাবো না, জিরো থাকবে। ঠিক আছে, এরপরে কন্টিনিউয়াসলি জিরো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, তার মানে ডিসি ভোল্টেজ তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এসিটা চট করে অফ হবে না। এটা কি বুঝতে পারতেছো? তোমার সোর্স ভোল্টেজ যখন এসি ছিল তখন কিন্তু সে রেগুলার ইন্টারভ্যালে অফ হয়ে যাচ্ছিল। এসিআর কিন্তু প্রতি নেগেটিভ সাইকেলই অফ হয়ে যাচ্ছিল যখন সাপ্লাই ভোল্টেজ ছিল এসি। কিন্তু যখন সাপ্লাই ভোল্টেজ ডিসি তখন কিন্তু সে সহজে অফ হয় না। কিভাবে অফ হবে? তুমি তো তাকে একবার অন করে দিচ্ছ, আর এখানে তো রিভার্স বায়াস হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভোল্টেজের নেচারই হচ্ছে পজিটিভ ভোল্টেজ দিচ্ছে ভিডিসি, বাস শেষ। ঠিক আছে, কাজে সে তো আর অফ হবে না, রাইট? সো আমি যখন আমার সোর্স ভোল্টেজ পাবো ডিসি, তখন কিন্তু আমি একটা প্রবলেমে পড়বো এসিআর কে অফ করা নিয়ে। এখন তুমি বলতে পারো স্যার আমি তো চাইলে পাওয়ার কানেকশন খুলে দিতে পারি, খুলে দিলে তো কারেন্ট অফ হবে। ডেফিনেটলি অফ হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি চাচ্ছি ম্যানুয়ালি না করে জিনিসটাকে সার্কিট কম্পোনেন্ট বা কোনো একটা কিছু কাজে লাগায়, কনসেপ্ট কাজে লাগায় সেটাকে অফ করতে। হ্যাঁ, সোর্স আমার ডিসি, তারপরে আমি এই এসিআরটাকে অফ করব একটা সার্টেন ইন্টারভ্যাল পরে, সেটা 10 সেকেন্ড হতে পারে, 10 মিলি সেকেন্ড হতে পারে, বা 100 সেকেন্ড হতে পারে। একটা সার্টেন টাইম পরে এসিআর, যদিও সে সোর্স হিসেবে ডিসি ব্যবহার করতেছিল, সে একটা সার্টেন টাইম পরে অফ হয়ে যাবে। সেটা কিভাবে করতে পারি, তো সেটা আমরা ডিসকাশনে যাবো ইনশাআল্লাহ পরের ক্লাস না তারও পরের ক্লাসে, কম্পিটিশন যখন পড়বো তখন। আচ্ছা, আমরা যারা আছে ক্লাসে প্রেজেন্ট আছে, আমরা সবাই একটু ওয়াই চেপে দিই প্লিজ। চ্যাট বক্সে ওয়াই চেপে দাও। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স কিভাবে নিচ্ছি। আমরা মূলত এইভাবে নিচ্ছি, ওয়াই চেপে। আদারওয়াইজ আমার কাছে অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্ট লিস্ট চলে আসে, আমি যখন ক্লাসটা শেষ করি তখন আমার কাছে পার্টিসিপেন্ট লিস্ট এমনিতেই চলে আসে, আমি বিডিএম এ লগ ইন করলে ওটা পেয়ে যাই। কাজে এটা নিয়ে সমস্যা নেই। কাসিমের কোশ্চেন ছিল বোধহয় এটা। যারা প্রেজেন্ট আছো তারা একটু ওয়াই চাপো। আশা করি তোমরা তোমাদের আইডি দিয়ে লগ ইন করছো, অস্ট্রেডুল আইডি দিয়ে, কাজে আইডিটা আমার কাছে চলে আসবে। আর কেউ যদি আইডি দিয়ে লগ ইন না করে থাকো তাহলে একটু নিজের আইডিটা লিখে দিও চ্যাট বক্সে। আমরা 30 পেয়েছি, আমাদের প্রেজেন্ট কিন্তু আসলে 35, আমি সহ 36। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন, তন্ময় শুনতে পাচ্ছি। স্যার আমি হচ্ছে গুগলেরটা দিয়ে আমি যে লগ ইন করছি, তুমি তোমার আইডিটা দিয়ে দাও তাহলেই হবে। কিন্তু স্যার এতদিন তো আমি স্যার এমনি নামের সাথে আমার আইডি ছিল, এখন এতদিনের প্রেজেন্টটা কি নষ্ট হয়ে যাবে? তোমার নামের সাথে আইডি থাকলে কোনো সমস্যা নেই, ওটা তো চলেই আসছে। জি স্যার, আছে স্যার। নামের সাথে আইডি থাকলে কোনো সমস্যা নেই। জি স্যার। অনেক সময় আইডি থাকে না, তো ধরো শুধু তন্ময়, তখন তো এটা আইডিতে থাকবে না, সেটার জন্য আর কি। তাহলে তো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার ক্লাস এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।